রাতের আধারে ঘর থেকে মেয়েটির ভয়ঙ্কর কান্নার আওয়াজ আতঙ্ক তৈরি করছিল। ফরিদ রুমের দরজা খুলতেই মুখ থেকে হঠাৎ একটি চিৎকার বেরিয়ে আসে। মেয়েটা ঘুরতেই ফরিদ চমকে গেল। মেয়েটির লম্বা চুল তার পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছিল। মেয়েটার 2 পা এগিয়ে ফরিদের দিকে তাকিয়ে বলতে লাগলো, আতঙ্ক করবেন না, আমি সেই ব্যক্তির সন্ধানে এসেছি যাকে খুঁজতে তুমি এখানে এসেছো। ফরিদ একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। উঁচু নিচু পাহাড়ের তার গ্রাম ছিল। গ্রামের সবুজ দেখায় যে মানুষ দরিদ্র, কিন্তু তারা তাদের জমির প্রতি খুবই যত্নশীল। ফরিদের বাবা মা ছিল খুবই দরিদ্র। তার বাবা জমিদারের জমিতে চাষাবাদ করতেন আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। ফরিদ ছিল তার কনিষ্ঠ পুত্র। 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, কিন্তু তার কোনো চাকরি ছিল না। তিনি খুবই দুঃখিত হলেন। ফরিদের বড় 2 বোন ছিল, যারা বাড়িতে বসে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিল। তাদের কাছে অনেক যৌতুক ছিল না, যার কারণে আজ পর্যন্ত তাদের সম্পর্ক চূড়ান্ত করা হয়নি। কখন তাদের জীবন পরিবর্তন হবে এবং কখন তাদের বাড়ির অবস্থান পরিবর্তন হবে তা নিয়ে ফরিদের বাবা মা সবসময় চিন্তিত থাকতেন। তিনি সর্বত্র হতাশার মেঘ দেখতে পেতেন। একই গ্রামের জালাল নামের এক ছেলে ফরিদের ছোটবেলার বন্ধু। গ্রামের ওপারে ছিল ঘন জঙ্গল। ওই বনে আগে অনেক বড় বস্তি ছিল। কথিত আছে কয়েক বছর আগে বন্যায় ওই বস্তি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বস্তির একটি প্রাসাদ, যেটি এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখনো সেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফরিদ ও জালালের মতো গ্রামের মানুষ সে অট্টালিকা নিয়ে অনেক কৌতূহল ছিল। সেই প্রাসাদে নিয়ে অনেক বিখ্যাত গল্প ছিল। আমি শুনেছিলাম যে এই প্রাসাদটি খুব ধনী লোকের ছিল। হঠাৎ সে মারা গিয়েছিল, কিন্তু তার অনেক ধন সম্পদ গহনা ছিল, যা সে প্রাসাদের কোনো ঘর গুপ্তধনে লুকিয়ে রেখেছিল। একদিন ফরিদ ও জালাল একে অপরের সাথে কথা বলছিল। যদি আমরা সেই ধন খুঁজে পেতে পারি, তবে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো। এই কথা শুনে ফরিদ বলল, ভয়ে কেউ ওই প্রাসাদের দিকে তাকায় না, কিন্তু আমাদের ভাগ্য চেষ্টা করতে হবে। আশ্চর্য ব্যাপার ছিল যে দুজনই আসলে প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সমস্ত ভয় ভুলে তারা সেই রাতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি তার পরিবারের বিষয়টি জানাননি। সেই রাতে ফরিদ তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল, কম্বল দিয়ে ঢেকে গেল। পরিবারের সদস্যরা ঘুমানোর অপেক্ষায় ছিল। সে জানতো রাস্তার মোড়ে জালাল তার জন্য অপেক্ষা করছে। রাত 12টার দিকে চারদিকে নীরবতার অন্ধকার। বাড়িতে নীরবতা এবং হতাশ রাজত্ব করে। এই বাড়ির দেয়ালের মধ্যেও দারিদ্রতা ছিল, কিন্তু পরিবারের সদস্যদের এই হতাশা দূর করতে চেয়েছিল ফরিদ। সুযোগ পাওয়া মাত্রই নিঃশব্দে বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। এখন যে জালালের কাছে পৌঁছে গেল, সে রাস্তার মোড়ে তার জন্য অপেক্ষা করছিল। কোথাও থেকে পুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছিল। দুজনে আস্তে আস্তে প্রাসাদের দিকে যেতে লাগলো। তাদের বস্তি পিছনে ফেলে রাখা হয়েছিল। অন্ধকার জঙ্গলে পা রাখার সাথে সাথে তাদের হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করতে লাগলো। দুজনই হাতে ধরে একে অপরের পিছনে পিছনে হাঁটছিল। ফরিদ ও জালাল প্রাসাদের জানালার পৌঁছাতে ভেতর থেকে ভেসে আসা ভয়ঙ্কর আত্মনাদ কিছু শব্দ শুনতে পায়। জালাল কাঁপতে কাঁপতে বলে, খুবই ভয় লাগছে, মনে হচ্ছে আমরা একটি বিশাল ভুল করে ফেলেছি। কিন্তু ফরিদ মোটেও ভয় পায়নি। সে বলল, এখন এত দূরে এসেছি, ভিতরে যাচ্ছ না কেন? আসো এবং গুপ্তধন খুঁজি। তারপর প্রাসাদের দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে অনেক বড় বড় বাদুড় তাদের মুখে আঘাত করে এবং চিৎকার করে উড়ে গেল। ভয়ে জালালের সারা শরীর কাঁপছিল, কিন্তু ফরিদ তার সংকল্পে দৃঢ় ছিল। যে উদ্দেশ্যে তিনি এখানে এসেছিল তা সে যে কোনো মূল্যেই পূরণ করতে চাইছিল। কিছুক্ষণ পর দুজনই প্রাসাদে প্রবেশ করলো। তারপর হঠাৎ কারো কান্নার রহস্যময় ভীতিকর আওয়াজ কানে এলো। জালাল ভয়ে ভয়ে বলল, এটা কেমন আওয়াজ? একটানা কান্না শুনতে পাচ্ছিল। খুব ভয় লাগছিল ফরিদের। মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু ফরিদ আর ফিরে যেতে চায়নি। তিনি জালালকে সান্ত্বনা দেন। ওপরতলার ঘর থেকে একটি শব্দ আসছে, তাদের সেখানে গিয়ে দেখা উচিত। কিন্তু জালাল প্রত্যাখ্যান করে, মোটেই না, আমি ফিরে যাচ্ছি। আমার মনে হচ্ছে ভয়ে আমাদের হৃদয় বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে যাওয়ার সাহস আমার নেই। এবার ফরিদ হতাশ হলো। জালাল তার গ্রামের দিকে ছুটে গেল। বন্ধু ফরিদ একা রেখে ফরিদ এখন একেবারে একা। হাতে টর্চ নিয়ে সেই ঘরটা খুঁজছে যেখানে একটি মেয়ে কান্নার আওয়াজ আসছিল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরতলায় পৌঁছে গেল। যাই হোক, তার সমস্ত শরীর ঘেমে ভিজে গিয়েছিল এবং ভয়ে তার হৃদয় গভীর প্রথিত হচ্ছিল, কিন্তু তারপরও সাহস নিয়ে এগিয়ে যেতে থাকলো। অবশেষে সে ওই ঘরের সামনে পৌঁছালো। প্রাসাদের বাকি কক্ষগুলো ছিল জরাজীর্ণ অবস্থায়। কিছু বাড়িতে দরজাই ছিল না, কিছু জানালাও নেই, কিন্তু এই ঘরটি ছিল সেখান থেকে সবচেয়ে অদ্ভুত। ভীতিকর শব্দ আসছিল। সেই ঘরের দরজা থেকে ফরিদ মনে মনে ভয় অনুভব করলো। তারপর সাহস করে হাত বাড়িয়ে ওই ঘরে ঢুকলো। দরজা খুলে দিল।
ঘরের অন্ধকার ছিল এবং তিনি টর্চের সাহায্যে চারপাশে দেখার চেষ্টা করছেন। তারপর টর্চের আলো সরাসরি পড়ল, যেখানে সে দেখলো একটা মেয়ে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখে মুখে থেকে চিৎকার বেরিয়ে আসে। মেয়েটির চুল অনেক লম্বা ছিল, তারপর তার পরনে ছিল সাদা পোশাক। আর চিৎকার শুনে মেয়েটি হঠাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু ফরিদ অবাক হলো। মেয়েটির সৌন্দর্য দেখে স্তম্ভিত। সে ভাবলো তার সামনে নিশ্চয়ই কোনো ভীতিকর ডাইনি আছে, আর ভয়ানক কান্নার আওয়াজ সেখান থেকে আসছে। কিন্তু এই মেয়ে খুবই সুন্দরী ছিল, সে নিজেকে খুব ভীতি দেখাচ্ছিল। মেয়েটি একটি আলমারির কাছে দাঁড়িয়েছিল, তার হাতে একটি ডায়েরি ছিল। মধ্যরাতে এই মেয়েটি দেখে ফরিদ অবাক হয়ে ভয়ের সুরে জিজ্ঞেস করলো, তুমি কে এবং এখানে কি করছো? মেয়েটি 2 কদম হেঁটে তার সামনে এসে বলল, ভয় পেও না, আমি ভূত নই, অশুভ আত্মাও নেই, যার খোঁজে আমাকে এখানে এনেছো। ফরিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি? এই মেয়েটি কি বললো, আমিও ধন খুঁজতে এসেছি। মেয়েটি বলল, আমিও ধন খুঁজতে এসেছি, আমি দরিদ্র পরিবারের সদস্য, আমিও আমার ভাগ্য বদলাতে চাই, আমি অন্য গ্রাম থেকে এসেছি। মেয়েটার সাহস দেখে ফরিদ অবাক হয়ে গেল। তারপর মেয়েটি জিজ্ঞেস করতে লাগলো, তোমার হাতে কি আছে? মেয়েটি ফরিদের সামনে ডায়েরিটি দেখিয়ে বলল, আমি এই ডায়েরিটি পেয়েছি এবং তাতে লেখা অদ্ভুত কথাগুলো আমাকে হতবাক করেছে। দেখবেন এই প্রাসাদে যেসব জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আলমারির লেখা এই ডায়েরিগুলো একেবারে নিরাপদ এবং এতে লেখা কথাগুলো সত্য। ফরিদ এক কথা শুনে অবাক হয়ে মেয়েটিকে বলল, ঠিক আছে দেখাও তো, তাতে কি লেখা আছে? ফরিদ সেই ডায়েরিটি খুলতেই পায়ের তলা মাটি সরে গেল। ডায়েরিতে লেখা কথাগুলো ছিল খুবই অদ্ভুত। ডায়েরিতে লেখা ছিল, আমি এখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তুমি সেই গুপ্তধন পাবে না, আর এই প্রাসাদে যে একবার আসে সে ফিরে যায় না। এটা পড়ে ফরিদ ও মেয়ে দুজনই ভয় পেয়ে যায়। এটি একটি পুরনো ডায়েরি এবং তারা উভয়ই এতে লেখা জিনিসগুলো বুঝতে অক্ষম ছিল। এরপর তিনি বললেন, গুপ্তধন পাই বা না পাই, কিন্তু এখান থেকে মুক্তি চাই, অন্যথায় মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে, এখান থেকে বের হতে হবে। কিন্তু এত কিছুর পরও সে এখান থেকে স্বাধীনতা পেতে চায়। মেয়েটিও চিন্তিত দেখাচ্ছিল। সে ফরিদকে বলল, আমি জানি না, হ্যাঁ তবে এই প্রাসাদের নিচে একটি বেসমেন্ট আছে, কিন্তু সেই বেসমেন্ট কোথায় তা জানি না। ফরিদ অবাক হয়ে বলল, কে বলেছে তোমাকে? এই মেয়েটি বলল, আমি এই প্রাসাদের সবকিছু জানি। এই কথা শুনে তিনি আরো অবাক হলেন। এখন দুজনই ওই ঘর থেকে বেরিয়ে এসেছে। সেই ডায়েরিটি ছিল মেয়েটির হাতে। ধীরে ধীরে তারা প্রাসাদের দরজার দিকে এগোতে লাগলো। দুজনই এখান থেকে পালাতে চাইছিল, কিন্তু হঠাৎ বিকট শব্দে প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল এবং সমস্ত জানালা দরজা জোরে জোরে বাজতে লাগলো। মনে হলো সে ভয়ঙ্কর, আতঙ্কিত আর ভীতিকর পরিবেশ। দুজনের পদক্ষেপ যেন থেমে গেল। মেয়েটি বলল, আরে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই বেসমেন্ট খুঁজে বের করা উচিত, এটা সম্ভব, সেখানে কিছু গোপন আছে। দুজনই দ্রুত সিঁড়ির দিকে নামতে লাগলো। এখানে ফরিদের হাতে শুধু টর্চই ছিল, কিন্তু প্রাসাদের পরিবেশ দেখে বোঝাই গেল যে এখানে কিছু রহস্যময় শক্তিবন্দী ছিল, যা এই দুজনকে বিরক্ত করছিল এবং এখান থেকে মুক্তি পেতে মরিয়া ছিল। ফরিদ ঘুরে মেয়েটিকে বলল, ডায়েরিটা দেখাও, হয়তো তাতে অন্য কিছু লেখা আছে যা আমাদের ওই ঘরটা খুঁজে পেতে সাহায্য করতে পারে। মেয়েটি তখন দ্রুত ডায়েরির পাতা উল্টাতে থাকে, কিন্তু দুজনের ডায়েরি থেকে কোনো সাহায্য পায়নি। দুজনের মুখে হতাশা এবং কষ্ট ছাপ দেখাচ্ছিল। সে আত্মাকে মুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, নাইলে পালানো তার পক্ষে সম্ভব নয়। তারপর প্রাসাদে একটা জানালায় প্রবল বাতাসের দরজা খুলে গেল এবং সেখান থেকে একটি সাদা কাগজ উড়ে এসে মেয়েটির পায়ের কাছে পড়লো। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। ফরিদ দ্রুত সেই কাগজটি তুলে নিল। কাগজটি বিবৃতি পড়ে তিনি অবাক। তাতে লেখা ছিল, আপনি যে বেসমেন্ট খুঁজছেন সেটি প্রাসাদের সবচেয়ে ছোট ঘরে। তখন তাদের একটি খুব ছোট ঘর খুঁজতে বের করতে হয়েছিল। প্রাসাদে প্রচুর অসংখ্য কক্ষ ছিল এবং সেই ঘরটি খুঁজে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু তখন মেয়েটি আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আমি জানি ওই ছোট্ট ঘরটা কোথায়। তারপর সে এগিয়ে গেল বাড়ির দিকে। ফরিদ তার মাত্রা মেটাতে এগিয়ে গেল। তারপর একটা ছোট্ট দরজা খুলে দিল। এই দিন সেই ছোট্ট ঘর থেকে অদ্ভুত গন্ধ আসছিল। বিশাল মাকড়সার জাল, একটি ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছিল। কিন্তু সেই বেসমেন্টটা কোথায় এবং সেই ছোট্ট ঘরের সাথে কি সম্পর্ক তা দেখে ফরিদ হতাশ হয়ে পড়ল। তারপর মেয়েটি চোখ ফিরিয়ে একই ঘরের দিকে ছোট্ট জানালা খুলল। ফরিদের চোখ বড় বড় হয়ে গেল, কারণ জানালা খুলতে গভীর অন্ধকারে আচ্ছন্ন বেসমেন্টে স্পষ্ট দেখাচ্ছিল। এটা পরিষ্কার ছিল যে এরই সন্ধানে দুজনে এখানে এসেছে। দুজনেই হৃদয় ভীতিকর ভাবে কেঁপে উঠল। দুজনের ভয় পেয়ে গেল। সে বেসমেন্ট নামতেই কেউ প্রস্তুত ছিল না। মনে হচ্ছিল মৃত্যু যেন সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। মেয়েটির ডায়েরি শক্ত করে হাতে ধরে তারপর ফরিদ বলল, ঘাবড়াবে না, আমরা একে সাহায্য করা উচিত। আমরা যদি কাউকে সাহায্য করি তাহলে হয়তোবা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কথা শুনে ফরিদ মনে মনে ভাবতে লাগলো, মেয়েটি যখন ভয় পায় না তখন তারও ভয় পাওয়ার দরকার নেই। তারা দুজনই সিঁড়ি বেয়ে বেসমেন্টে যাওয়ার সময়
একইভাবে ভেতর থেকে কান্নার আওয়াজ বাড়তে থাকে। ফরিদ টর্চ দিয়ে জ্বালিয়ে বেসমেন্টের দৃশ্য দেখার চেষ্টা করছিল। তখন তিনি সেখানে একটি ঘর দেখতে পান। রুমে দরজা বন্ধ ছিল। ফরিদ ও মেয়ের গা ছমছম করে। একই ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। ভেতরে সম্ভবত একটি মেয়ে আছে। এরপর মেয়েটি ভাবতে লাগলো এবং বলল, এটা কোনো মানুষের মেয়ে নয়। সে থাকলে এত অন্ধকারে এখন পর্যন্ত বেঁচে থাকতো না। এটা নিশ্চয়ই কোনো বহিরাগত প্রাণী। তারপর হঠাৎ মেয়েটি উচ্চকণ্ঠে বলতে শুরু করলো, আমার নাম আলিয়া। আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি কি বলতে পারেন কে আপনাকে এখানে বন্দি করেছে? ঠিক তখনই ঘরের দরজাটা জোরে বাজতে লাগলো। ফরিদের হৃৎপিণ্ড দ্রুত কম্পন সৃষ্টি করতে লাগলো। সে তার ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল আলিয়া। তারপর কান্নার আওয়াজ থেমে গেল। অন্ধকার ঘর থেকে একটা আওয়াজ ভেসে এলো, আপনি কি সত্যি আমাকে সাহায্য করতে এসেছেন? তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করতে চাও? ফরিদ তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু সত্যি করে বলুন তো আপনি কে এবং কে আপনাকে এখানে বন্দি করে রেখেছে? ঠিক তখনই ভেতর থেকে একটি মেয়ে কণ্ঠ ভেসে আসে, তোমরা উভয়ই এক কাজ না করলেও এই দরজা খোলা যাবে না। এই ঘরের বাইরে একটি তালা আছে, সেই তালা ভাঙতে হবে এবং এই দরজা বাঁধা কালো সুতাতে। কালো সুতার সমস্ত শক্তি বিনষ্ট করতে হবে। তারপর আপনারা দুজনে আমাকে সাহায্য করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই দরজার তালাটি ভেঙে দিন। সে যে কোনো মূল্যে ওই ঘর থেকে বন্দি মেয়েটিকে সাহায্য করতে চায়। কিন্তু হঠাৎ অন্ধকারে একটা আওয়াজ ভেসে আসে, থামো, তুমি এটা করতে পারবে না। যদি সে মুক্ত হয় সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে ফরিদ হাত থেমে যায়। তখন আলিয়া তাড়াতাড়ি বলে, এই কণ্ঠটা একমাত্র মায়ার মত, আপনি চিন্তা করবেন না এবং আপনার কাজ চালিয়ে যান। কিছু প্রচেষ্টার পর অবশেষে তালা ভেঙে দিল। তালা ভাঙার সাথে সাথেই হঠাৎ বিকট শব্দে দরজা খুলতে শুরু করলো। ঘর থেকে আলো বের হতে থাকে। তারপর কেউ ধোয়ার মতো তাদের পাশ দিয়ে এগিয়ে গেল। তারা দুজনেই ফিরে গেল। দুজনের মুখে ভয়াবহ ছাপ। দুজনেই বুঝতে পারছিল না কি হচ্ছে। তখন সর্বত্র নীরবতা একই গভীর ছিল যে একটি পাতাও পড়ছে না। স্তব্ধতার শব্দ শোনা যেত। আলিয়ার কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের এখন উপরে যাওয়া উচিত। বেসমেন্ট থেকে বেরিয়ে আসে উপরের তলায় পৌঁছায়। আমি জানি না সে কে ছিল এবং কবে থেকে সে এখানে বন্দী ছিল। এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কি ছিল সেই পুরনো ডায়েরির বাস্তবতা, আর কি ছিল সেই অন্ধকার ঘরের রহস্য? পেছন থেকে ভেসে আসা শব্দ দুজনকে থমকে দিল। দেখলো সাদা পোশাক পরা একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুল অনেক লম্বা ছিল এবং অন্ধকারের কারণে মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে খুব ভীতিকর লাগছিল। তার ঠোঁট নড়তে দেখা যাচ্ছে। তখন মেয়েটি বলল, আমি সেই বেসমেন্টের বন্দি। বিগত 20 বছর ধরে এই অন্ধকারে জীবন কাটাচ্ছে লাগলো। আমি মানুষের মেয়ে নই, আমি জিনবাদী।